আসসালামু আলাইকুম। জুওলজি চ্যাপ্টার 5 এর অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে অ্যালভিওলাস। আমরা আজকে অ্যালভিওলাসটা পুরোপুরি খুব সুন্দরভাবে শিখব এবং এই টপিক থেকে আসা প্রত্যেকটা জিনিস আমরা ভালো করে পড়ব। তো ফার্স্টে আমরা যে কাজটা করব, তোমাকে হচ্ছে বইয়ের প্রত্যেকটা লাইন বাই লাইন পড়াবো এবং সেই প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা মিনিং তোমাকে আমি ব্যাখ্যা করবো এখান থেকে এবং কোশ্চেনগুলো বলে দেবো যে কি কি পড়তে হবে। তাহলে চলো আমরা শুরু করি। প্রথম কথাটাই হচ্ছে তোমার অ্যালভিওলাস সম্পর্কে, যে অ্যালভিওলাস হচ্ছে ফুসফুসের কার্যকরী একক। কার্যকরী এককটা কেন বলো তো? এই অ্যালভিওলাসের আসলে কাজটা কি? তোমার অ্যালভিওলাস যে কাজটা করে তোমার হচ্ছে এইখানে যে গ্যাসীয় বিনিময় ঘটে, আমরা একটু পরে তোমাকে দেখাবো নি যে আসলে জিনিসটা কি, সেই জিনিসটা দুটো এখানে হেল্প করে। এখন দেখো অ্যালভিওলাস তোমার কয়েকটা কথা জানতে হবে যে অ্যালভিওলাস কেমন। অ্যালভিওলাস হচ্ছে আঙ্গুরের থোকার মতো গুচ্ছবদ্ধ, মানে এটা হচ্ছে আঙ্গুরের থোকা, দেখছো না আঙ্গুর যেরকম হয়ে থাকে? তুমি যদি তোমার বইয়ের ছবিটার দিকে তাকাও, এই যে দেখো তো এখানে ছোট ছোট অনেকগুলা তোমার এই আঙ্গুর থোকার মতো দেখতে দেখতে এরকম একটা পার্ট আছে না, এই পার্টটাকে আসলে বলা হচ্ছে কি, তোমার অ্যালভিওলাস। তাহলে অ্যালভিওলাসটা দেখতে কেমন তুমি বুঝে গেলা, এটা একটা তোমার এখান থেকে পড়া। এরপর দেখো অতিকায় ক্ষুদ্রাকার, এটা খুবই ছোট ছোট থাকে এবং বুদবুদ সদৃশ বায়ুথলি। ইম্পর্টেন্ট একটা কথা, দেখো বুদবুদ সদৃশ এটা হচ্ছে একটা বায়ুথলি আসলে, এটা আর কিছুই না। এটার মধ্যে কি থাকবে তোমার বলো তো? বায়ুথলি, এই প্রত্যেকটা কি একটা বায়ুথলি। ওকে। এবং গ্যাস বিনিময় তল গঠন করে, এই জিনিসটা আমরা একটু শিখে আসো। ওকে, যে আসলে এখানে যে কথাটা বলছে গ্যাস বিনিময় তল বলতে কি বোঝায়, আমি তোমাকে একটু শর্টে জিনিসটা এই গ্যাস বিনিময় তল বা হচ্ছে গ্যাস এক্সচেঞ্জ সারফেস, এইটা নিয়ে হচ্ছে আমরা একটু জিনিসটা বুঝি যে এই ওয়ার্ডটা মানে কি। আমরা কি হয় অনেক সময় এগুলো মুখস্থ করে চলে যাই, বুঝি না বিষয়টা আসলে গ্যাস এক্সচেঞ্জ সারফেস মানে কি। এটা একটু আমরা বুঝি। দেখো তোমাকে ফার্স্টে আমি একটা সিম্পল একটা জিনিস দেখাই, যে মনে করো তোমার এখানে অনেকগুলা, মনে করো এরকম অ্যালভিওলাস, তোমার কোটি 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 তোমার ছোট ছোট অনেকগুলো অ্যালভিওলাস আছে। এখন আমি কি করলাম, এখান থেকে জাস্ট একটা অ্যালভিওলাসকে আমি এখানে নিচ্ছি। ঠিক আছে, আমি জাস্ট একটা অ্যালভিওলাসকে এখানে আমি আঁকলাম। ওকে, ধরে নাও এটা তোমার একটা, যে আঙ্গুরের একটা থোকার মধ্যে আমি একটা আঙ্গুর শুধুমাত্র নিছি। এখন তোমাকে এখান থেকে যেটা জানতে হবে, যে এই অ্যালভিওলাসের প্রত্যেকটা অ্যালভিওলাসের চারিপাশে আমার কি থাকে জানো? এখানে আমার কৈশিক নালী থাকে। এই যে দেখো আমি ঠিক এটার গা ঘেঁষে আঁকাচ্ছি, এইখানে কি হয়, এখানে হচ্ছে আমার কৈশিক নালী থাকে। এখন এই যে আমার অ্যালভিওলাস, এটার আসল কাজটা কি আমি তোমাকে একটু শর্টে আইডিয়া দিই। যে ধরে নাও তোমার কাছে, তুমি প্রশ্বাস নিচ্ছ, হ্যাঁ, তুমি অক্সিজেন হচ্ছে মনে করো নিচ্ছ। তো অক্সিজেন নিয়ে তোমার হচ্ছে লাংস এর মাধ্যমে তোমার কোথায় আসলে অ্যালভিওলাসে এসে পৌঁছালো। এখন এই অ্যালভিওলাস থেকে তোমার এইটাকে আলটিমেটলি ব্লাডে যেতে হবে, এটা তোমার লক্ষ্য আপাতত। তো এইটার জন্য কি হয়, তোমার যে অ্যালভিওলাসের প্রাচীরটা কেমন হয় জানো? অ্যালভিওলাসের প্রাচীরটা হয় খুব পাতলা। এই প্রাচীরটা হয় আমাদের খুবই পাতলা একটা প্রাচীর। এই জন্য কি হয়, গ্যাস এক্সচেঞ্জ সারফেস বলা হচ্ছে। দেখো এটাকে গ্যাস এক্সচেঞ্জ করতেছে না, বিষয়টা কেমন দেখো। তোমার মনে করো অক্সিজেন এখানে গেল, আবার উল্টা এখান থেকে তোমার মনে করো এটা তোমার একটা সেল, সেলে তোমার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এই কার্বন ডাইঅক্সাইডটা আবার কি হচ্ছে দেখো, এখান থেকে ব্লাডে আসবে, ব্লাড থেকে আবার অ্যালভিওলাসে যাবে, অ্যালভিওলাস হয়ে তোমার আবার বাইরে বের হয়ে যাবে, যেটা আমরা নর্মাল নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি। তো এইটাকে বলা হচ্ছে গ্যাস এক্সচেঞ্জ সারফেস। আচ্ছা, এই টপিকের উপর আমি একদম ইন ডিটেলস আমি ভিডিও বানাইছি, যে গ্যাসীয় পরিবহন কার্বন ডাইঅক্সাইড এবং গ্যাসীয় পরিবহন অক্সিজেন। আমি তোমাকে যেটা কেবলই বললাম গ্যাস এক্সচেঞ্জ যে সারফেস, এই যে অক্সিজেনটা কিভাবে উপর থেকে নিচে যাচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইডটা কিভাবে সেল থেকে বাইরে যাচ্ছে, আমি ইন ডিটেলসে তোমার দুইটা ভিডিও এখানে বানায় রাখছি। তোমরা এই ভিডিওটা অবশ্যই দেখবা, তাহলে তোমার একদম ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট হবে ইনশাল্লাহ। যেমন দেখো কার্বন ডাইঅক্সাইডের উপর আমি তোমাকে একদম পুরোপুরি ব্যাখ্যা দিছি ভিডিওটার মধ্যে, যে কিভাবে তোমার কার্বন ডাইঅক্সাইডের রক্ত দিয়ে প্রবাহিত হয়ে তোমার চলে যায়। ঠিক আছে, এই জিনিসগুলো ওখান থেকে দেখবা। তাহলে চলো আমরা এই টপিকের পরবর্তী পার্টে চলো। তাহলে আশা করি তুমি এই যে গ্যাস বিনিময় তল এই জিনিসটা সম্পর্কে আইডিয়া পেলে, যে আসলে অ্যালভিওলাসের কাজটা কি। এখন তোমার অ্যালভিওলাসের সংখ্যাটা তোমার এমসিকিউ এর জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, অ্যালভিওলাসের সংখ্যাটা তোমাকে মনে রাখতে হবে। তোমার দেখো যখন নবজাতক শিশু, তখন হচ্ছে 20 মিলিয়ন অ্যালভিওলাই থাকে। তারপরে যখন হচ্ছে 8 বছর বয়স, তখন হচ্ছে 300 মিলিয়ন অ্যালভিওলাই থাকে। এবং যখন পূর্ণবয়স্ক আমাদের কত থাকে বলতো, দুটি ফুসফুসে মোট হচ্ছে আহ 700 মিলিয়ন অ্যালভিওলাই থাকে। ঠিক আছে, এটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট। এখন দেখো, তাহলে এই জিনিসটা তুমি পারবা। এটা হচ্ছে দেখো যখন তুমি শিশু অবস্থায় ছিল তখন শিশুদের কত ছিল, 20 মিলিয়ন মাত্র। ওকে, যখন 8 বছর হলো তখন 300 মিলিয়ন, এবং আমাদের কত, আমাদের হচ্ছে 700 মিলিয়ন। খুবই খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। এরপরে দেখো তোমার কি বলছে, এই যে আমার মনে করো 700 মিলিয়ন অ্যালভিওলাই, আমি তো তোমাকে একটা অ্যালভিওলাই একে দেখালাম, এরকম মনে করো 700 মিলিয়ন অ্যালভিওলাই আছে। ঠিক আছে, কত পরিমাণ অ্যালভিওলাই আছে আমার। এই অ্যালভিওলাই গুলো কি করে জানো? অ্যালভিওলাই গুলো হচ্ছে আমাদের এখানে যে কাজটা করে, যে
11,800 বর্গ কিলোমিটার শ্বসন তল সৃষ্টি করে। এখন এই যে 11,800 কিলোমিটার বর্গ কিলোমিটার শ্বসন তল সৃষ্টি করার মানে কেন, মানে আল্লাহ আমাদের হচ্ছে এই অ্যালভিওলে তো আমাদের একটাই বানাতে পারতো, তাই না? বড় করে একটা অ্যালভিওলে বানায় দিত, এখানে 700 মিলিয়ন বানানোর কি দরকার ছিল, একটাই বানাতো। এটা কি দরকার? দেখো, তুমি যখন বিষয়টা এইভাবে তোমাকে চিন্তা করাই, তোমরা ফিজিক্সে এটা পড়বা যে মনে করো যে একটা ম্যাথ আছে তোমাদের, যে বড় একটা পানির ফোঁটা থেকে অনেকগুলো ছোট 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 পানির ফোঁটা বানানো হলো, যে যেটা ম্যাথ আছে না, তোমরা এটা করবা ফিউচারে। তো এখানেও বিষয়টা অনেকটা এরকম, তোমার হচ্ছে সারফেস এরিয়া বেড়ে যায়। দেখো তোমার একটা বৃত্তে যতগুলো সারফেস এরিয়া, তুমি এইটাকে যদি তোমার 100টা ছোট ছোট বৃত্ত করো, ঠিক আছে, তুমি দেখবে যে প্রত্যেকটা মিলে সারফেস এরিয়াটা বেড়ে যাবে। বুঝতে পারছো? এই সারফেস এরিয়া বাড়ানোর জন্য, সারফেস এরিয়া বাড়লে কি হবে বলো তো, আমার এখানে একটা সারফেস এরিয়া বাড়লো, এখানে একটা সারফেস এরিয়া বাড়লো, মানে আমার বেশি অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড আমার পরিবহন হবে, ঠিক আছে? বেশি অক্সিজেন কার্বন ডাই অক্সাইড আমার মানে এই বিনিময়টা আমাদের বেশি হবে, এটা হচ্ছে উদ্দেশ্য। ওকে, আচ্ছা, একটু যদি বুঝতে পারো তাহলে ভালো। এরপরে দেখো, ওকে, এই যে অ্যালভিওলাসের ব্যাস কত, 200 থেকে 300 মাইক্রোমিটার এবং প্রাচীর 4 মাইক্রোমিটার পুরু। যেটা তোমাকে বললাম, এটার প্রাচীরটা কি হয়, খুবই পাতলা হয়। এই পাতলা প্রাচীরের জন্যই কিন্তু তোমার এই গ্যাসীয় বিনিময়টা আমাদের সম্ভব হচ্ছে। এই যে গ্যাস এক্সচেঞ্জ সারফেস, তোমার যে আমরা প্রাচীরটা আমরা পড়লাম, এই যে এখানে যে প্রাচীরটা পড়লাম, এই প্রাচীরটা কত দেখো, মাত্র 4 মাইক্রোমিটার পুরু। এইটার জন্যই তোমার এখান থেকে মনে করো অক্সিজেন ভেদ করে যেতে পারতেছে, আর কার্বন ডাইঅক্সাইড মনে করো সেল থেকে বের হয়ে তোমার কার্বন ডাইঅক্সাইড তোমার মানে বাতাসে চলে যাচ্ছে। এই মানে পুরু মানে মানে এত কম মানে পুরুত্ব হওয়ার কারণে। বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো, এই লাইনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট যে এর বাইরে দিকে প্রচুর পরিমাণে কৈশিক জালিকা নিবিড়ভাবে অবস্থান করে। দেখো, আমি তোমাকে একটা ছবি এঁকে কিন্তু দেখাইছি যে এইটা হচ্ছে আমাদের অ্যালভিওলাস, এবং এইটার যে বাইরে আমাদের কি আছে, আমাদের এই যে কৈশিক জালিকা আছে। তোমাকে আমি এই জিনিসটা এতটা ইন ডিটেলসে কেন পড়াচ্ছি জানো? তুমি যখন গ্যাসীয় বিনিময় আমরা যে যে দুটো ভিডিও বললাম, ওই ওই ভিডিও যখন পড়বা, তখন তোমার এই অ্যালভিওলাসের স্ট্রাকচার না জানলে তুমি কিচ্ছু বুঝতে পারবে না, এবং তুমি জাস্ট মুখস্থ করবা, তো পরে এসে বলবা যে ভাই বায়োলজি তো ভালো না, কিছু বুঝি না, মুখস্থ করা লাগে খালি। তুমি একটু বুঝে পড়লে দেখবা তোমার জন্য বায়োলজিটা একদম পানির মতো সহজ হয়ে গেছে। ওকে, আচ্ছা, তাহলে এইটুকু বুঝতে পারছো যে এর বাইরে কি হচ্ছে, তোমার দিকে প্রচুর পরিমাণে কৈশিক জালিকা নিবিড়ভাবে অবস্থান করে। এই যে আমার কৈশিক জালিকাটা নিবিড়ভাবে অবস্থান করতেছে, এটা লিখে দিই, দেখো, এটা হচ্ছে তোমার কৈশিক জালিকা। আচ্ছা, এরপর দেখো, এই যে কৈশিক জালিকা, এগুলো উৎপত্তি কোথা থেকে হচ্ছে, এটা হচ্ছে পালমনির ধমনী থেকে এগুলো উৎপত্তি হয় এবং পুনরায় মিলে পালমনির শিরা গঠন করে। ওকে, বিষয়টা তোমাকে আমি একটা আইডিয়া দিই। যারা আমার হার্টের ক্লাসটা করো নাই, তারা অবশ্যই এই ভিডিও শেষে হার্টের ক্লাসটা করবা। আমি তোমাকে এটা লিঙ্ক ভিডিও নিচে দিয়ে দিব, ডিসক্রিপশনে দিয়ে দিব, অথবা কমেন্টে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। এই জিনিসটা তুমি বোঝো, তোমার খুব ভালো লাগবে। ঠিক আছে, এই যে তোমাকে এতক্ষণ ধরে এই যে অ্যালভিওলাস পড়াচ্ছি না, অ্যালভিওলাস আসলে গুরুত্বটা কোথায়। দেখো, আমি এখানে একটা হার্ট আঁকানোর চেষ্টা করছি, আমি ওখানে ইন ডিটেলসে তোমাকে ভিডিওটা দেখাবো। এই যে তাকাও, এটা হচ্ছে আমি যে হার্টের উপর যে ক্লাসটা নিয়েছিলাম, ওই ক্লাসেরই পিডিএফটা, ওটা আমি অন করছি। যারা দেখো নাই তারা অবশ্যই অবশ্যই দেখবে, ওখানে খুবই ডিটেলসে তোমাকে হার্টটা বুঝাইছি। এখানে আসলে আমাদের মেইন উদ্দেশ্যটা কি তোমাকে দেখাই, মানে এইখানে তোমার হার্টটাকে মানে আনার। এখানে দেখো, আমাদের ডান অলিন্দ ডান নিলয়, বাম অলিন্দ বাম নিলয়, ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইডের যুক্ত রক্ত আমার সারা দেহ থেকে আসলো, এসে আমার ডান নিলয় হয়ে নিচে চলে আসলো। এইখান থেকে তোমার এই যে দেখো, তোমার পালমোনারি যে ধমনী, ঠিক আছে, পালমোনারি ধমনীর মাধ্যমে তোমার কোথায় যাচ্ছে, ফুসফুসে যাচ্ছে, তাই না? ফুসফুসে যে নামটা শোনো, পালমোনারি ধমনী। আবার শোনো, পালমোনারি ধমনী। পালমোনারি ধমনী থেকে কি হচ্ছে, সেটা ফুসফুসে প্রবেশ করলো, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, যে নীল কালার কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। এরপরে অ্যালভিওলাসে তোমার ব্যাপন ঘটলো। অ্যালভিওলাসে ব্যাপন ঘটলে কি হলো, দিয়ে তোমার এই যে পালমোনারি শিরা হয়ে তোমার আবার ডান অলিন্দে ব্যাক করলো। এই কথাটা বুঝতে পারছো আমি কি বললাম? এটা পালমোনারি ধমনী, এটা পালমোনারি শিরা। কেন ধমনী শিরা, এটা তুমি আমার এই ভিডিওটা দেখলে বিস্তারিত জানবা, এটা আমার চ্যানেলে আছে বা আমার পেজে আছে। তো এই যে তোমাকে কথা বললাম, পালমোনারি ধমনী পালমোনারি শিরা, দেখো তো তুমি লাইনটার সাথে মিলায় দেখো তো, তোমার বইয়ের যে এই যে দেখো, তোমার কি বলছে, পালমোনারি ধমনী। এই দেখো, পালমোনারি ধমনী থেকে এগুলোর উৎপত্তি হয় এবং পুনরায় মিলে পালমোনারি শিরা গঠন করে। আমার কথাটার সাথে কি মিল পেলা? দেখো তো, এই যে এইটা তোমার কি ছিল, পালমোনারি ধমনী ছিল না, এবং এইখানে তোমার আছে অ্যালভিওলাস। ঠিক আছে, এইখানে তোমার কি আছে, এখানে তোমার অ্যালভিওলাস আছে, এবং তারপরে কি করলো, সব এইগুলা মিলে পালমোনারি শিরা উৎপন্ন করলো। তাহলে এই লাইনটার মানে বুঝছো? দেখো, তোমার যদি লাইন বাই লাইন ব্যাখ্যা করে বোঝাই, তোমার কাছে কিন্তু টপিকটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হবে এবং ইজি হবে। আচ্ছা, এরপরে দেখো, প্রত্যেক অ্যালভিওলাসের প্রাচীরে অত্যন্ত পাতলা চাপা স্কোয়ামাস কোষে গঠিত হয়, সহজে গ্যাসের ব্যাপন ঘটে। এই লাইনটাই তোমার হচ্ছে এই মানে অ্যালভিওলাসের হচ্ছে বলতে পারো যে প্রাণ বা হচ্ছে মেইন কথা।
যে প্রত্যেক অ্যালভিওলাসের প্রাচীরে অত্যন্ত পাতলা চাপা স্কোয়ামাস কোষে গঠিত হয়, সহজে গ্যাসের ব্যাপন ঘটে। এই যে তোমাকে আমি ওই ছবিটা আরেক, এই যে দেখো এখানে আমি অ্যালভিওলাস আঁকছি, তাই না? আর এখানে তোমার পালমোনারি ধমনী, পালমোনারি শিরা। এই যে দেখো তো আমার কালারটার দিকে ফোকাস করো, এখানে কার্বন ডাইঅক্সাইড নীল কালার, অর্ধেক নীল কালার করা, আর অর্ধেক তোমার কি করা, লাল কালার করা না? মানে কি? মানে হচ্ছে এই দেখো এই অ্যালভিওলাসের প্রাচীরে কি আছে, তোমার স্কোয়ামাস এপিথেলিয়াম আছে। এই জন্য কি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড থেকে অক্সিজেন হচ্ছে ব্যাপন প্রক্রিয়ায়। আমার কথাটা কি বুঝতে পারছো? মানে আল্লাহ কত সুন্দর করে আমাদের এই সিস্টেমটাকে বানাইছেন, যে তোমার অ্যালভিওলাসের প্রাচীরে কি আছে, স্কোয়ামাস এপিথেলিয়াম আছে। এই তুমি বড় হলে শিখবা স্কোয়ামাস এপিথেলিয়ামে কিভাবে তোমার কার্বন ডাইঅক্সাইড থেকে অক্সিজেনে পরিণত হয়। এটা বড় বড় ক্লাসের পড়া, এখন দরকার নেই। তো এই যে স্কোয়ামাস এপিথেলিয়াম আছে, এখানে কি হচ্ছে, তোমার এই কার্বন ডাইঅক্সাইড থেকে অক্সিজেনে পরিণত হলো। তাহলে আশা করি তুমি এই লাইনটার ইম্পর্টেন্সটা বুঝতে পারছো, যেটা কতটা গুরুত্বপূর্ণ। তোমার আসল মেকানিজম কিন্তু এটার মধ্যেই আছে, যে প্রত্যেক অ্যালভিওলাসের প্রাচীরে অত্যন্ত পাতলা চাপা স্কোয়ামাস কোষে গঠিত হয়, সহজে গ্যাসের ব্যাপন ঘটে। সমস্যা নেই, আমি লাস্টে তোমাকে অ্যালভিওলাস মনে রাখা ট্রিক শিখাই দেবো, আপাতত জাস্ট বুঝো আমি তোমাকে কি পড়াচ্ছি। ছবির দিকে তাকাও, অ্যালভিওলাসের গঠনটা তুমি এখানে কি কি আছে দেখো। এই যে দেখো স্কোয়ামাস এপিথেলিয়াম, এইটাই তোমার আসল খেলোয়াড় এখানকার। ওকে, এই স্কোয়ামাস এপিথেলিয়ামের জন্যই তোমার কি হচ্ছে, তোমার এই অক্সিজেন, এই কার্বন ডাইঅক্সাইড থেকে তোমার কি হচ্ছে, অক্সিজেনে পরিণত হচ্ছে। তোমার কাছে হার্টের ছবিটা যে তোমাকে আমি যেটা দেখালাম, এই যে গ্যাসের ব্যাপন ঘটতেছে, এই ব্যাপনটা ঘটতেছে কিসের কারণে, স্কোয়ামাস এপিথেলিয়ামের কারণে। বুঝতে পারছো? এরপরে দেখো তোমার কি বলছে, তোমার বলছে হচ্ছে যে অ্যালভিওলাসের প্রাচীরে ফ্যাগোসাইটিক অ্যালভিওলার ম্যাক্রোফেজ ধারণ করে। তাহলে অ্যালভিওলাসের প্রাচীরে তোমার কি থাকে, ম্যাক্রোফেজ থাকে। খুবই ইম্পর্টেন্ট কথা, এগুলো আমরা প্রত্যেকটা জিনিস আমরা শিখবো একটু পরে, আগে নামগুলো শেখো। তাহলে কি হয়, ফ্যাগোসাইটিক ম্যাক্রোফেজ থাকে। ম্যাক্রোফেজ অণুজীব এবং অন্যান্য বহিরাগত কণা হচ্ছে ধ্বংস করে। তাহলে ম্যাক্রোফেজের আসল কাজ কি? ম্যাক্রোফেজের আসল কাজ হচ্ছে তোমার যে কণাগুলো আসতেছে সেগুলোকে তোমার ধ্বংস করে ফেলা। এছাড়া প্রাচীরে কোলাজেন এবং স্থিতিস্থাপক তন্তু থাকে। তোমার এই যে এই অ্যালভিওলাসের প্রাচীরে কি থাকে, কোলাজেন এবং স্থিতিস্থাপক তন্তু থাকে। আচ্ছা, এটা সম্পর্কে তোমাকে আমি একটু 1 মিনিট কথা বলি, যে এই যে কোলাজেন এবং স্থিতিস্থাপক তন্তু কেন থাকে। তোমার এই যে তোমার অ্যালভিওলাস, তাই না, এই অ্যালভিওলাসের প্রাচীরে কেন স্থিতিস্থাপক তন্তুটা থাকবে, ইম্পর্টেন্সটা কি? দেখো তোমরা একটু পরে এই জিনিসটা দেখতে পাবা, যে এই যে সারফেক্টেন্টের একটা কথা বলছে, মানে বিষয়টা কি, মেডিকেল টার্মে যদি এটাকে বলি, যে ইনফ্যান্ট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম বা অ্যাডাল্ট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম এটাকে বলা হয়। মানে কি, মনে করো কোনো কারণে একটা বাচ্চা, তার হচ্ছে অ্যালভিওলাসটা মানে কি বলে, পূর্ণতা পায় নাই। যদি তোমাকে মানে সহজ বাংলায় বলতে চাই, যে অ্যালভিওলাসটা তোমার ম্যাচিউর হয় নাই, সে অবস্থায় কি হয় জানো, তোমার অ্যালভিওলাসের প্রাচীরে এই যে কোলাজেনটা তোমার ঠিক থাকে না, মানে তোমার এটা চুপসে যায়। তোমার এই অ্যালভিওলাসটা যদি স্থিতিস্থাপক না হইতো, তাহলে কি হতো, এটা তোমার মানে এরকম ছিল, তোমার একদম চুপসে গেল, মনে করো একদম ছোট হয়ে গেল, চুপসে গেল। তখন তোমার একটা মানে রোগ প্রকাশ পায়। এটা আপাতত জানা লাগবে না, আমি জাস্ট তোমাকে একটু বোঝানোর জন্য বললাম যে এই স্থিতিস্থাপক কথাটা গুরুত্ব কি, মানে তোমার এখানকার প্রত্যেকটা ওয়ার্ডই ইম্পর্টেন্ট। ওকে, কোলাজেন থাকে, স্থিতিস্থাপক তন্তু থাকে, তুমি জাস্ট এটা জেনে রাখো যে এই স্থিতিস্থাপক তন্তুর কারণে এটা হচ্ছে আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। দেখো এই যে পরের লাইনে তোমার লেখা আছে, যে এই স্থিতিস্থাপক সূত্রের কারণে প্রশ্বাস নিঃশ্বাসের সময় অ্যালভিওলাই সহজেই প্রসারিত হয়, আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। বুঝতে পারছো? দেখো এই যে তোমার মনে করো এরকম ছিল, তোমার এইটা এখন নিঃশ্বাস নিচ্ছ, তোমার এটা এই যে বড় হয়ে গেল, প্রশ্বাস নিচ্ছ, তারপরে আবার নিঃশ্বাস নিচ্ছ, মানে ছোট হয়ে গেল। এই যে বুঝতে পারছো, মানে বাতাস প্রবেশ করলো, বাতাস বের হয়ে গেল। এই যে তোমার স্থিতিস্থাপক, তোমার এই যে বড় হচ্ছে ছোট হচ্ছে, এইটাই তোমার এখানে ইম্পর্টেন্ট। আচ্ছা, ওই যে আমি যেটা তোমাকে শিখালাম ইনফ্যান্ট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, ওইটা মাথা নেওয়ার দরকার নেই, ওটা বড় ক্লাসের পড়া। আপাতত জাস্ট এইটুকু জেনে রাখো, যে তোমার এটা স্থিতিস্থাপকটা কি করে, এই যে তোমার উপরে নিচে করে, মানে মানে সহজে প্রসারিত করে, আবার পূর্ব অবস্থায় ফিরিয়ে নিয়ে আসে। আচ্ছা, এরপরে দেখো অ্যালভিওলাসের প্রাচীরে সেপ্টাল কোষ থাকে। এই যে এই কথাগুলো তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ। কি কোষ থাকে? সেপ্টাল কোষ থাকে। ঠিক আছে, যা প্রাচীরের ভেতরের দিকে সারফেক্টেন্ট নামক ডিটারজেন্ট এর অনুরূপ ফসফোলিপিড রাসায়নিক পদার্থ নিঃসরণ করে। মানে কি দেখো, সেপ্টাল কোষ সারফেক্টেন্ট রিলিজ করে। একটু একটা কথা মনে রাখো আগে, সেপ্টাল কোষ সারফেক্টেন্ট রিলিজ করে। সারফেক্টেন্টের নাম কি? ডিটারজেন্ট নামক তোমার, যেটা হচ্ছে ফসফোলিপিডের অনুরূপ রাসায়নিক পদার্থ। ওকে, আর কিছুই না। এখন এই সারফেক্টেন্টটা আল্লাহ কেন আমাদের সারফেক্টেন্টটা দিল বলো তো? সারফেক্টেন্টটা আল্লাহ দিছে কারণ হচ্ছে যেন আমাদের এখানে সারফেস টেনশনকে হ্রাস করা যায় এবং অ্যালভিওলাসকে চুপসে যাওয়ার হাত থেকে রক্ষা করে। বিষয়টা বোঝো, সারফেক্টেন্ট সারফেস টেনশন হ্রাস করে। সারফেক্টেন্ট সারফেস টেনশনকে হচ্ছে হ্রাস করে, মানে কমায় ফেলে, এবং অ্যালভিওলাসকে চুপসে যাওয়া থেকে রক্ষা করে। সারফেস টেনশন মানে কি তো বলো তো? আচ্ছা, এই যে লাইনটা, এই লাইনটা তোমাকে একটু আমি বুঝাই, বুঝলে মজা পাবো। দেখো, সারফেক্টেন্ট সারফেস টেনশন হ্রাস করে, অ্যালভিওলাসকে চুপসে যাওয়া থেকে রক্ষা করে, এই লাইনটা মানে কি আসলে তোমাকে একটু আমি সহজে বুঝাই। দেখো, ধরে নাও এইটা হচ্ছে তোমার একটা অ্যালভিওলাস। ওকে, ওকে, এটা আমার একটা অ্যালভিওলাস। এরপরে আমি একটু মনে করো নীল কালি নিলাম পানি বোঝানোর জন্য, হ্যাঁ,
ধরে নাও এটা তোমার মনে করো পানি। বিষয়টা কিরকম থাকে, তোমার এই অ্যালভিওলাসের মনে করো নিচের দিকে, হ্যাঁ, মানে ইনসাইড দ্য অ্যালভিওলাস, এখানে কি থাকে, তোমার একটা থিন লেয়ার অফ ফ্লুইড, মানে খুবই পাতলা লেয়ার অফ একটা ফ্লুইড, মানে ধরে নাও পানি থাকে। তুমি জাস্ট এইটুকু চিন্তা করো, এখানে একটা পাতলা লেয়ারের মনে করো পানির একটা লেয়ার আছে। এখন তোমাকে একটা বৈশিষ্ট্য বলি, মনে করো পানির যে অণুগুলা, হ্যাঁ, এটা মনে করো একটা পানির অণু, এটা আরেকটা পানির অণু, এরা সবসময় কি করে, একসাথে থাকতে চায়, এরকম মনে করো একসাথে চেপে আছে সবসময়। এটার কারণ কি জানো, এর কারণ হচ্ছে সারফেস টেনশন। সারফেস টেনশন, এই টপিকটা আরো বিস্তারিত তুমি ফিজিক্সে পড়বা, আপাতত খালি এটুকু জেনে রাখো। ধরো তোমার এখানে পানি আছে, হ্যাঁ, পানির অণুগুলা একে অপরের সাথে মনে করো এরকম লেগে থাকে, এর কারণ কি, সারফেস টেনশন। এই যদি এরকম মনে করো সারফেস টেনশন তোমার এরকম থাকে, মনে করো এরকম একসাথে লেগে থাকে, তখন কি হয় জানো, তখন এরা হচ্ছে তোমার একটা ইনওয়ার্ড পুল বলে। মানে বিষয়টা হচ্ছে মনে করো ইনওয়ার্ড পুল, মানে তোমার যে এই যে অ্যালভিওলাসটা আছে, হ্যাঁ, এই অ্যালভিওলাসটাকে ইনওয়ার্ড পুল, মানে ভিতরের দিকে মনে করো এরকম এরকম, মানে ইনওয়ার্ডে নিয়ে যাবে, ভিতরে নিয়ে যাবে, ইনওয়ার্ড পুল বলা হয় এটাকে। এই যে মনে করো তোমার এই অ্যালভিওলাস কি হলো, মনে করো এই যে এরকম এরকম হয়ে এই পানি যে লেয়ার আছে এটা কি করলো, সারফেস টেনশনের কারণে তোমার ইনওয়ার্ড পুল মানে ভিতর দিকে টেনে নিয়ে গেল। এখন আমি একটা কাজ করব, দেখো কাজটা কি, তোমার আরেকবার আমি একটু ছোট্ট করে বলি, দেখো কি করলাম। যে ধরে নাও এইটা তোমার একটা অ্যালভিওলাস, এখানে তোমার এই যে মনে করো ওয়াটারের লেয়ার আছে, একসাথে মনে করো লেগে লেগে আছে, হ্যাঁ, কেন লেগে আছে, সারফেস টেনশনের কারণে, সারফেস টেনশনের কারণে। এখন এই সারফেস টেনশনের কারণে আমরা কি করলাম, দেখো সারফেস টেনশনের কারণে আমরা ইনওয়ার্ড পুল, মানে এইটা মনে করো ছোট হয়ে গেল, মানে কি চুপসে গেল না, ছোট হয়ে গেল মানে কি চুপসে গেল, চুপসে গেল। এইটা হচ্ছে নর্মাল অবস্থায় হবে। চিন্তা করো আল্লাহ কি করছেন, মনে করো আমাদের সারফেক্টেন্ট নাড়ছে, এভাবে চিন্তা করো এরকমই খালি আছে, তাহলে মনে করো সবসময় কি হচ্ছে, চুপসে যাচ্ছে, তাহলে কি আমরা বাঁচতাম না। এই জন্য আল্লাহ কি করছে দেখো, তোমার এই যে এই অ্যালভিওলাস আছে না, অ্যালভিওলাস তোমার সারফেক্টেন্ট নামে একটা পদার্থ দিয়ে দিছে। এই সারফেক্টেন্টটা কি করে, তোমার এই যে এই সারফেস টেনশনটাকে ভেঙে দেয়। দেখো সারফেস টেনশনটাকে কি করলো, তোমার নষ্ট করে ফেললো, কমায় ফেললো। তাহলে এখন কি হবে, এখন কি এটা চুপসে যাবে, এখন এটা চুপসে যাবে না। কথাটা কি বুঝতে পারছো, এখন আর চুপসে যাবে না, চুপসে যাবে না। এই লাইনটাকে দেখো আমরা একবার পড়ি, এবার তুমি বুঝতে পারবা যে সারফেক্টেন্ট সারফেস টেনশন হ্রাস করে। দেখো তোমার নর্মাল অবস্থায় কি ছিল, সারফেস টেনশন বেশি ছিল, তাই না, এই জন্য কি হচ্ছিল, চুপসে গেছিল। তুমি একটা কথা মনে রাখো, সারফেস টেনশন বেশি মানে চুপসে যাবে, ওকে, সারফেস টেনশন বেশি মানে কি চুপসে যাবে। এখন আমি কি করলাম, দেখো লাইনটা আরেকবার পড়ো, যে সারফেক্টেন্ট সারফেস টেনশন হ্রাস করে, এই যে সারফেক্টেন্ট আমি রিলিজ করলাম, এটা কি করলো, সারফেস টেনশনকে কমায় দিল, হ্রাস করলো। তাহলে এখন কি হবে, চুপসে যাবে কি যাবে না বলো, অ্যালভিরাসকে চুপসে যাওয়া থেকে রক্ষা করে। এই যে আগের অবস্থায় কি হচ্ছিল, চুপসে যাচ্ছিল, তাহলে এখনো চুপসে যাবে না। কথাটা কি বুঝতে পারছো, ছোট্ট একটু করে বোঝানোর চেষ্টা করলাম। আচ্ছা এরপরে দেখো আমাদের আরেকটু পড়া বাকি আছে, তাহলে অ্যালভিওলাস শেষ। দেখো সারফেক্টেন্ট বিহীন অ্যালভিওলাস তথা ফুসফুস যথাযথ কাজ করতে পারে না, কেন বলো তো, কারণ চুপসে যাবে সবসময়, কি হবে, সবসময় চুপসে যেতে থাকবে। এবার একটা ইম্পর্টেন্ট এমসিকিউ পড়বো আমরা। 23 সপ্তাহ বয়স্ক মানব ভ্রূণে সর্বপ্রথম সার্ফেক্টেন্ট ক্ষরণ শুরু হয়, বিষয়টা কি, মনে করো তুমি তোমার মায়ের পেটে আসো, 22 সপ্তাহ পর্যন্ত মায়ের পেটে আসো, কিন্তু তোমার নিঃশ্বাস নিতে পারতেছো না, কারণ কি জানো, তোমার অ্যালভিওলাসই তৈরি হয়নি। অ্যালভিওলাস তৈরি মানে সরি অ্যালভিওলাস না, তোমার সার্ফেক্টেন্টই তোমার রিলিজ হয় নাই। কারণ কি, তোমার দেখো সার্ফেক্টেন্ট রিলিজ না হওয়া মানে কি, তুমি তোমার অ্যালভিওলাসটা সবসময় চুপসে থাকতেছে, সবসময় চুপসে থাকতেছে। অ্যালভিওলাস সরি সারফেক্টেন্ট রিলিজ হওয়া মাত্রই তোমার অ্যালভিওলাসটা চুপসে দিচ্ছে না, যখনই চুপসে যাচ্ছে তখনই আবার বড় করে ফেলতেছে। বুঝতে পারছো, এই জন্য 24 সপ্তাহের আগে মানব ভ্রূণকে স্বাধীন অস্তিত্বের অধিকারী হিসেবে গণ্য করা হয় না, এই জন্য গর্ভপাতের অনুমতি দেওয়া হয় না। বিষয়টা বুঝতে পারছো, ঠিক আছে, মানে তাই অনেক দেশে এই সময়কাল পর্যন্ত, মানে এই 23 সপ্তাহ আগ পর্যন্ত তোমার গর্ভপাতের অনুমতি দেওয়া হয়। তাহলে এই জিনিসটা কতটা সুন্দর একটা কনসেপ্ট, যে তুমি যখন মায়ের পেটে ছিলা, ঠিক আছে, তোমার 23 সপ্তাহ পর্যন্ত তোমার সারফেক্টেন্ট সারফেক্টেন্ট তোমার রিলিজ হয় নাই, এটা তোমার ছিলই না। 23 সপ্তাহে এসে কি হলো, এটা তৈরি হলো। সারফেক্টেন্ট রিলিজ হওয়া মানে এখন আর চুপসে যাবে না। এখন মনে করো তুমি নিঃশ্বাস নিচ্ছ, দিয়ে আবার নিঃশ্বাস বের করে দিচ্ছ, আবার নিঃশ্বাস নিচ্ছ, আবার নিঃশ্বাস বের করে দিচ্ছ, আবার নিঃশ্বাস নিচ্ছ, সুতরাং এইটা তোমার চলতেই থাকবে। কিন্তু 23 সপ্তাহের আগে ধরো না 22 সপ্তাহ, বিষয়টা কেমন হচ্ছে, সবসময় চুপসে আছে, এই যে চুপসে আছে। কারণ তোমার কি, কারণ তোমার সারফেস টেনশন বেশি, কারণ এখানে তোমার পানি বেশি। কথাটা কি বুঝতে পারছো, আমি একটু তোমাকে ফিল দেওয়ার চেষ্টা করলাম, জানি না কতটুকু বুঝতে পারছো। তো এইখান থেকে তোমার প্রত্যেকটা ওয়ার্ড আমি বোঝানোর চেষ্টা করলাম, আশা করি বুঝতে পারছো। এখন দেখো শ্বসনতন্ত্রের কাজ দিয়ে আমরা আমাদের ভিডিওটা শেষ করব। হুম,
শ্বসনতন্ত্রের কাজ, তুমি জাস্ট হেডিং গুলা পড়বা। শ্বসন গ্যাসের বিনিময়ে তোমাকে আমি শিখালাম, দেখো এই যে শ্বসনের সময় পরিবেশের অক্সিজেন রক্তে মিশে এবং রক্তে কার্বন ডাইঅক্সাইড পরিবেশে পরিত্যক্ত হয়, যেটা তোমাকে আমি শিখালাম, ওই যে মানে দেখালাম, আমার ভিডিও দেখতে বললাম। আচ্ছা, শক্তি উৎপাদন করে, তার শ্বসনের মাধ্যমে গৃহীত অক্সিজেন কোষীয় শ্বসনে ব্যবহৃত হয়ে শক্তি উৎপন্ন করে। ওকে। আচ্ছা, কিভাবে এই লাইনটা তোমাকে আমি একটু ব্যাখ্যা করি। এই লাইনটা আসলে কি বললো দেখো, ধরে নাও এইটা তোমার অ্যালভিওলাস, এখানে জায়গা নাই, আমি একটু এটা মিশাই দিই। এইটা ধরে নাও তোমার অ্যালভিওলাস, আর এইটা তোমার এই যে কৈশিক নালী। ওকে। এবং এইটা ধরে নাও তোমার সেল। তোমার অক্সিজেন আসলো, অক্সিজেন এসে এখান থেকে পার হয়ে 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 তোমার এখানে আসলো, তাই না? এখন দেখো, তুমি তো খাবার খাইছো, খাবার খেয়ে গ্লুকোজ উৎপন্ন করছো না, যেটা তোমার সেলে আছে। সেলেরটাই আমি এখানে আঁকতেছি, C6H12O6। এইটার সাথে তোমার অক্সিজেন, এই যে অক্সিজেনটা নিলা, এটা বিক্রিয়া করলো, করে কি হলো, কার্বন ডাই অক্সাইড, পানি, আর এই শক্তি উৎপন্ন হলো। দেখো তো এই বিক্রিয়াটা চেনা পরিচিত না? এটা তোমার শ্বসনের বিক্রিয়া না? এটা তোমার শ্বসনের বিক্রিয়া না? এই কথাটা এখানে বলছে যে শক্তি উৎপন্ন হচ্ছে, তোমার কি হবে, বুঝতে পারছো কথাটা? আচ্ছা, আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো, পানি সাম্য, এটা ইম্পর্টেন্ট এমসিকিউ। নিঃশ্বাসের মাধ্যমে প্রতিদিন 400 থেকে 600 ml পানি দেহ থেকে বের হয়ে যায়। তাপ নিয়ন্ত্রণ করে, নিঃশ্বাসের সময় কার্বন ডাইঅক্সাইডের সাথে দেহের কিছু তাপও বের হয়ে যায়। অ্যাসিড ক্ষারের সমতা, শব্দ উৎপন্ন হয়, ল্যারিংসে শব্দ উৎপন্ন হয়। আচ্ছা, হোমিওস্ট্যাসিস, হোমিওস্ট্যাসিস মানে হচ্ছে সাম্য অবস্থা, বুঝতে পারছো? দেহের অভ্যন্তরে যে স্থিতি অবস্থা বা সাম্য অবস্থা, মানে তোমার কোনো কিছু উপর নিচ হচ্ছে না। উদ্বায়ী গ্যাস এগুলা বের করে দিচ্ছে, এই যে ক্লোরোফর্ম, ইথার, অ্যামোনিয়া নিষ্কাশন করে। দূষিত বায়ু দূষিত পদার্থের প্রবেশ রোধ করে, বুঝতে পারছো? আচ্ছা, আর এখান থেকে একটু ব্যবহারিক পার্টটা একটু পড়ি, কারণ এখান থেকে তোমার এমসিকিউ আসতে পারে। মেইন কথা হচ্ছে কি, তোমার এখান থেকে যেটা জানতে হবে, অ্যালভিওলাই গুলো ট্রাবেকুলি নামক ব্যবধায়ক পর্দার মাধ্যমে পৃথক থাকে। ওকে। আমরা একটু মনে করো এখানে ছবিতে দেখি যে অ্যালভিওলাই কোনটা। তোমার অ্যালভিওলাই হচ্ছে এই যে দেখো, এই যে তোমার এই যে পার্ট গুলা, এইটা হচ্ছে তোমার অ্যালভিওলাই। ওকে, দেখো এইটার ভিতরে এই যে কোস্টস থাকবে, হ্যাঁ, এইটা। আর এটা হচ্ছে তোমার ব্রঙ্কিওল, এটা বুঝতে পারছো? এইটাই, এখান থেকে এটা রিডিং দিবা, এইটা আর এটা রিডিং দিবা, তেমন পড়ার কিছু নাই, কিন্তু এটা তোমার এমসিকিউ আসে। সুতরাং তোমাকে আমি প্রত্যেকটা লাইন ব্যাখ্যা করে করে বোঝানোর চেষ্টা করলাম যে আসলে কোনটা কি। আশা করি বুঝতে পারছো। এটা বাদে তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, আমি এখানে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করি। ফিফথ চ্যাপ্টারে অলরেডি 3টা ভিডিও দিয়ে ফেলছি, অক্সিজেন পরিবহন, কার্বন ডাইঅক্সাইড পরিবহন, আর প্রথম যে টপিকটা বায়ুগ্রহণ ও ত্যাগ অঞ্চল। এবং আজকে ইনশাল্লাহ অ্যালভেলাসটা দিব। এটা বাদেও মনে করো ইংলিশের উপর একটা পার্সোনাল ক্লাসটা করবা, ইনশাল্লাহ ডিফারেন্ট কিছু পাবা। আমি এখানে জাস্ট তোমাকে বাধা ধরার নিয়ম শিখাই নাই, তোমাকে ট্রিক্স দিয়ে শিখাইছি যে কিভাবে পারবা। আর হচ্ছে তোমার এই যে মনে করো ভাস্কর্যের 2টা ক্লাস নিছি, এই ভাস্কর্যের ক্লাস দুটো আশা করি তোমার খুবই ভালো লাগবে, করে দেখো। এখন আসলে তোমাকে এই এই এত কিছু আমরা পড়লাম, হ্যাঁ, অ্যালভিওলাস, তোমাকে আমি মনে রাখাই দিব জাস্ট একটা ট্রিক্স দিয়ে। দেখো, আমাদের অ্যালভিওলাস, তাই না? অ্যালভিওলাস থেকে তুমি আসলে কি মনে রাখবা? প্রথম কথা মনে রাখবা এস, মানে স্কোয়ামাস এপিথেলিয়াম। স্কোয়ামাস এপিথেলিয়াম, এই একটা কিওয়ার্ড তুমি মনে রাখবা, কারণ কি এইখানে তোমার ব্যাপন ঘটে। আচ্ছা, আমাদের 1 নম্বর পড়া হয়ে গেল। সেকেন্ড মনে রাখবা আরেকটা এস, সেটা মানে কি, সেপ্টাল কোষ। সেপ্টাল কোষ, আরেকটা এস মানে কি, সেপ্টাল কোষ থেকে তোমার সারফেক্টেন্ট রিলিজ হয়। সারফেক্টেন্ট, সারফেক্টেন্ট রিলিজ হয়। আরেকটা কথা কি বললাম, আরেকটা তুমি মনে করো এস দাও, সেটা মানে কি দেখো, তোমার সারফেস টেনশনকে হ্রাস করবে। সারফেস বাংলায় লিখি, আচ্ছা ইংলিশে লিখি, সারফেস টেনশন, সারফেস টেনশন কি করে, হ্রাস করে। সারফেস টেনশন হ্রাস করা মানে কি, তোমার চুপসে যাবে না, চুপসে যাবে না। তাহলে তুমি নিজেই বলো তো, তোমার কাছে কেন এই টপিকটা কঠিন লাগতেছে? তোমাকে আমি এখন ছন্দও দিয়ে দিলাম, এখন ছন্দ দিয়ে দেখো তুমি নিজে মনে রাখতে পারবা। প্রথম এস মানে কি, প্রথম এস মানে হচ্ছে তোমার স্কোয়ামাস এপিথেলিয়াম, যেটার মাধ্যমে তোমার কি ঘটবে, ব্যাপন ঘটবে। তারপরে তোমার আমি কি দিয়ে দিলাম বলো তো, তারপরে দিয়ে দিলাম পরের এস, মানে তোমার সেপ্টাল কোষ। সেপ্টাল কোষ থেকে তোমার কি রিলিজ হবে বলো তো, সেপ্টাল কোষ থেকে তোমার রিলিজ হবে সারফেক্টেন্ট। সারফেক্টেন্ট তোমার কি করবে, আরেক এস দিয়ে, সেটা হচ্ছে কি, তোমার সারফেস টেনশনকে হ্রাস করবে। আর সারফেস টেনশন হ্রাস করা মানে কি, তোমার চুপসে যাবে না। সুতরাং দেখো, তোমার এই অ্যালভিওলাস থেকে এর বাইরে কোনো কোশ্চেন আসবে না আশা করি। এইটুকু কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে, আলহামদুলিল্লাহ।
তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আমি আমার পরিচয়টা দিই, আমি মোহাম্মদ ইশরাক তৌসিফ, রাজশাহী মেডিকেল কলেজ, 63তম এমবিবিএস। ওকে, আমি এরকম ভিডিও বানানোর চেষ্টা করি। ইনশাল্লাহ তোমাদের প্রত্যেকটা টপিকের উপর ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করি ভালো লাগবে তোমাদের। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।